টুলস যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমি অনেকটা আইডিয়া পাই, যেমন উইক 4 বলেন, তারপর হচ্ছে কি আপনার কগনিটিভ রিজনিং টেস্টিং বলেন, এসবগুলো স্ক্রিনিং টেস্ট এগুলোর ব্যাপারে আইডিয়া পাই। তারপর এই করতে করতে 4th ইয়ারে কোনো রকম পাশ করি, 4th ইয়ারে 3.4 নিয়ে কোনো রকম পাশ করি। তো আফটার অল ঢাকা কলেজ থেকে আমি 2022 সালে জুনে এক্সাম শেষ করি, এবং জুনে এক্সাম শেষ করার পরপরই আমি আরেকটা প্রজেক্টে কাজ শুরু করি। সেটা হচ্ছে গিয়ে আপনার আম, আপনারা একটা রয়েছে না, এনডিডি, আরে আমি কি বলবো, এনডিডি ফান্ড প্রজেক্ট রয়েছে না, নান, নান, ন্যাশনাল একাডেমি ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেগুনবাগিচাতে রয়েছে। তো ওখান থেকে একটা প্রজেক্ট প্রজেক্ট করা হয় প্ল্যানিং মিনিস্ট্রি থ্রুতে। ওটা থ্রুতে হচ্ছে গিয়ে ওটার ওটা টেন্ডার পাই হচ্ছে গিয়ে আপনার বন্ধু, আপনার হয়তো বা জানবেন, একটা অর্গানাইজেশন। সো তাদের থ্রুতে আমি ওখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করি। আর এখানে কাজ ছিল হচ্ছে গিয়ে একটা স্কিল ভ্যালিডেট করার, যে একটা ইন্টারন্যাশনাল স্কেল, ওটা আমাদের কান করবো। সো এটা কাপাসিয়াতে হয়, আমাদের প্রতিদিন সকালে যেতে হতো। ওখানে গিয়ে আমরা কমিউনিটি ক্লিনিকে যারা এনডিডি, নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যুক্ত আক্রান্ত বা এফেক্টেড চাইল্ড ছিল, তাদের কেয়ার গিভার্স এর কাছ থেকে আমরা ডাটা নিতাম, তাদেরকে গভর্নমেন্টের যে আমাদের সার্ভিস রয়েছে তাদের জন্য শিক্ষণীয় দেখা যাচ্ছে ট্রেনিং বা এই জিনিসগুলো, এগুলো নিয়ে তাদের সাথে আমরা কথা বলতাম। তো আর তাদের কাছ থেকে ডাটা কালেকশন করতাম। সো এই হচ্ছে মোটামুটি আমার আমার নিজের অভিজ্ঞতা, যে অনার্স পর্যন্ত আমি যা করেছি, অনার্স লাইফ পর্যন্ত। তো এটা হচ্ছে আমি অনার্স লাইফ পর্যন্ত করেছি। হ্যাঁ, এখন আমি বলবো হচ্ছে গিয়ে রিয়েল সেলফের কথা অনেক বললাম। এখন আমি বলবো হচ্ছে গিয়ে আইডিয়াল সেলফের কথা। আপনারা কিভাবে হচ্ছে গিয়ে, মানে আমার আমার পার্সপেক্টিভে মনে হয় কি করলে ভালো হয়। সো আমি ইয়ার ভাগ করে বলবো। ফার্স্ট ইয়ারে আপনারা বেশি কিছু করবেন না। ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে জাস্ট বইগুলো একটু নাড়াচাড়া দিবেন, বইতে কি আছে না আছে, ঠিক আছে। যেরকম ফার্স্ট ইয়ার যোগেন্দ্র কুমার মন্ডলের বইতে, যেটা সাধারণ সাইকোলজি বই বা সাধারণ মনোবিজ্ঞান যে বই আছে, এটাতে আপনারা পড়াশোনা করবেন হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং পাবেন, তারপরে হচ্ছে অপারেন্ট লার্নিং পাবেন। এগুলো যখন শিখবেন, এগুলো প্র্যাকটিক্যালি শিখবেন। প্র্যাকটিক্যালি বলতে কি, যেমন আমরা সচরাচর ক্লাসিক্যাল কন্ডিশনিং এ জানি হচ্ছে কি আমরা পূর্বের কোনো কিছু যদি আমাদের শিখা থাকে, ওটার কারণে আমরা ওই সেম সিচুয়েশনে ওই সেম রকম আচরণ করি, ঠিক আছে। তো এটা আপনারা প্র্যাকটিক্যাল প্লেসে হচ্ছে গিয়ে মনে করেন যে অ্যাপ্লাই করবেন, ক্লাসের মধ্যে হোক বা ক্লাসের পরে হোক। আমার কথা হচ্ছে যে কোনো জিনিস আপনারা শিখছেন, জাস্ট বইয়ের শিখা শিখবেন না, কারণ সাইকোলজি হচ্ছে কি আপনার পরীক্ষায় পাশ করলে কাজে দেবেন, এটা আপনার প্র্যাকটিক্যাল কাজে আসতে হবে। যদি আপনারা এটা করেন, আপনাদের দুইটা বেনিফিট। প্রথমত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যদি আপনারা এক্সাম দেন, যত ধরনের ভাইবা আছে, এই ভাইবা গুলোতে আপনাদের আর কোনো হ্যাসেল পেতে হবে না, কারণ হচ্ছে কি ভাইবাতে সব এই ধরনের কোশ্চেন করে। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা করবেন, যেটা শিখবেন, প্র্যাকটিক্যালি শিখে নেবেন যেটা কিভাবে কাজ করে। যেরকম আপনার যদি আপনি অপারেন্ট লার্নিং শিখেন, এটা কিভাবে কাজ করে, রিইনফোর্সমেন্ট কিভাবে কাজ করে, পানিশমেন্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো শিখে নেবেন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারই করবেন। এটার পাশাপাশি হচ্ছে গিয়ে বইটই দেখবেন। আর ইংলিশ বাংলার যেই ধরনটা রয়েছে, এটা নিয়ে আমি বলবো বেশি স্ট্রেস নেবেন না, কারণ হচ্ছে গিয়ে বাংলাতে পড়াশোনা করেন, যদি বাংলাতে কমফোর্টেবল হন, বা ইংলিশে হলে ইংলিশে, ইংলিশে হলে বেটার, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটাতে কমফোর্টেবল হন করেন। জাস্ট টার্ম গুলো বুঝেন, যাতে হচ্ছে গিয়ে আপনি পরে যখন ইংলিশে এই জিনিসগুলো পড়বেন, যাতে আপনার ওটা সম্পূর্ণটা পড়া না লাগে। জাস্ট টার্মটা আপনার মনে রাখলে হবে। হ্যাঁ, আর টার্ম গুলো ইংলিশে পড়লেই হবে, জাস্ট বোঝাটা বাংলায় বোঝেন, টার্ম গুলো ইংলিশে পড়বেন। এই হচ্ছে কথা। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার থাকাকালীন। আর এর পাশাপাশি একটু দেখবেন আশেপাশে কারা কি করে সাইকোলজি নিয়ে, মানে বেশি হাইপার হবেন না যে অনেক অনেক কিছু করে ফেলতেছে, আমি কি করব। হাইপার হওয়া যাবে না। একটু ধৈর্য ধরেন, আগে বুঝেন যে কতটুকু ফিল্ড নিয়ে কতটুকু আগাতে পারবেন। এর পাশাপাশি সেকেন্ড ইয়ার যেটা শুরু করবেন, সেকেন্ড ইয়ার যেটা করতে পারেন আপনি, সেকেন্ড ইয়ার যখন উঠবেন তখন হচ্ছে কি আপনার রিসার্চ স্কিলে একটু গুরুত্ব দিবেন। হ্যাঁ, রিসার্চ স্কিল, রিসার্চ স্কিল বলতে কি, আপনাকে আমি এক্সপার্ট হয়ে যেতে বলতেছি না, জাস্ট হচ্ছে রিসার্চের ডিজাইনিং কি, মেথড কি, বা একটা রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়। যদি একটা রিসার্চ পেপার নামাবেন,
নামিয়ে এটা কিভাবে পড়তে হয়, ঠিক আছে? যেরকম আমরা পড়লে আমরা একদিনে দেখা যায় যে 40 থেকে 45টা রিসার্চ পেপার পড়ি এখন। যেরকম মেথোডোলজি আমরা দেখি না, মেথোডোলজি বাদ, কারণ আমার মেথোডোলজির সাথে আমার কোনো কাজ নাই। আমার যেটা কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে যে তারা কাজ করছে কি নিয়ে, এবং যেই জিনিসটা নিয়ে তারা কাজ করছে সেই সেই জিনিসটা থেকে আউটকাম কি আসছে, ঠিক আছে? যদি কোনোটা ইন্টারেস্টিং হয় তাহলে আমরা ওটা নিয়ে একটু দেখা যাচ্ছে পড়ি, না হলে ওগুলো পড়ি না। তো আপনার ইম্পর্টেন্ট কি জিনিস আপনি কত তাড়াতাড়ি বের করে আনতে পারবেন, আপনি ওই জিনিস অনুযায়ী ওটা পড়বেন। ওটা পড়ার পরে হচ্ছে গিয়ে এটার পাশাপাশি দু চারটা সফটওয়্যার, যেরকম আপনার রিসার্চ সফটওয়্যার, এখন সব থেকে ভালো রিসার্চ সফটওয়্যার হচ্ছে পাইথন, স্পেশালি এখনকার সময়। আর যেহেতু আমি বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি, কগনিটিভ বিহেভিয়ারাল সায়েন্স, তো আমার জিনিসগুলো হচ্ছে মোর অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বলতে কি, আপনারা রিসার্চ করেন, সবসময় আমাদের রিসার্চ কোরিলেশন ডিজাইন ইউজ করা হয়। যেমন যদি আমার কাছে অনেক টাকা থাকে আমি ঘুরতে পারবো অনেক, এরকম, ঠিক আছে? মানে কজাল রিলেশনশিপ, কজাল রিলেশনশিপ না, একটার ভিত্তিতে আরেকটার উপর ডিপেন্ড করা হয়। কিন্তু আমার পড়াশোনার, আমি যেটা নিয়ে পড়াশোনা করতেছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কজ এন্ড ইফেক্ট দেখতে চাই, যদিও পারে না, অনেক কষ্ট করতেছে মানে পারার জন্য। দেখা যাচ্ছে যে মানে অ্যাকচুয়াল মানে এটাই কজ কিনা, ঠিক আছে? তো এটার জন্য যত অ্যাকুরেট হবেন সেই দিক দিয়ে ভালো। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এসপিএসএস বা আর, আমি বলবো দুটার একটা ধরেন, দুটো ধরতে যাবেন জীবনে ঠিক আছে? আর ট্রাই করতে পারেন, আর বেটার, এখনকার সময় সবাই ইউজ করে। তো আর অনেক ইজি, যা সফটওয়্যার গুলো ইনস্টল করে নিলে কম্পিউটার অনেক ইজি। সেকেন্ড ইয়ার থাকাকালীন এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আপনাকে বলতেছি না যে আপনি পুরো এক্সপার্ট হয়ে যান, জাস্ট এগুলো একটু দেখবেন। থার্ড ইয়ারে ওঠা মাত্রই আহ একটু প্রফেশনাল কাজ টাজ করা শুরু করবেন। প্রফেশনাল কাজ বলতে কি, আপনি তখন যদি ওই করেন, এটাকে কি বলে, তখন যদি আপনি বলেন যে আমি ওই সময় থেরাপিস্ট হয়ে যাবো, এটা হচ্ছে ভন্ডামি। বাংলাদেশের দেখা যাচ্ছে কোন দেশের, মনে করেন যে সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মধ্যে এরকম নিয়ম নেই যে আপনি থার্ড ইয়ার থাকাকালীন আপনি থেরাপি দিতে পারবেন বা করতে পারবেন, ঠিক আছে? সাইকো এডুকেশন দিতে পারেন, ওটা হচ্ছে জাস্ট বেসিক। কিন্তু অনেক 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 দেখা যাচ্ছে যে থেরাপিস্ট, তারপর হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল স্ক্রিনিং এগুলো করে বলে, কিন্তু কথা হচ্ছে ওইটা পসিবল না। সো এর মধ্যে যে আপনারা অনেকে বলেন যে এই কোর্স ওই কোর্স, এই কোর্স করবো এই কোর্স করবো, এগুলো কিছু করেন না, ওগুলো করার জন্য আপনার এইটা সময় না। হ্যাঁ, তখন আপনি হচ্ছে প্রফেশনালি নিজেকে একটা দিবেন। আপনি চাইলে ব্লগ করতে পারেন, সাইকোলজিক্যাল ব্লগ, ঠিক আছে? এগুলো করতে পারেন, এগুলো বেটার। আপনার নিজের একটু পরিচিত বাড়াবেন, সাইকোলজি যারা প্রফেশনাল আছে তাদের সাথে কাজ করে, বা তাদের কোনো ডাটা থাকলে, যেহেতু আপনি সেকেন্ড ইয়ারে অলরেডি আর বা এগুলো শিখেছেন, সো তাদের ডাটা আপনি কোনোভাবে দেখা যাচ্ছে অ্যাসেস করতে পারেন কিনা, বা ওগুলো রিঅ্যাসেস করতে পারেন কিনা, এই জিনিসগুলো তাদের কাছ থেকে জানতে চাইবেন যারা প্রফেশনাল আছে। যদি এরকম সুযোগ থাকে তাহলে আপনার জন্য এটা ভালো হবে। আপনি একটা জাস্ট ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন থার্ড ইয়ারে। ফোর্থ ইয়ারে ওঠা মাত্রই দিন দিনে যা কাজ আছে এক্সট্রা কারিকুলার, এগুলো বাদ দিয়ে দিবেন। অনলি পড়াশোনা এবং হচ্ছে কি আপনার ফিউচার, লাইক আপনি বাইরে যেতে চান না, বিসিএস দিবেন না, গভর্নমেন্ট জব করবেন, এগুলোর উপর ফোকাস করবেন। ফোর্থ ইয়ারটা সম্পূর্ণ নিজের জন্য রাখবেন, কারণ ওই সময়টা আমাদের ছেলেদের জীবনে একটা খুব ক্রিটিক্যাল একটা টাইম থাকে। আর ওই সময় আমরা জীবনের অনেক বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাই, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন রাখে। কারো যদি গার্লফ্রেন্ড থাকে সে তার কাছে কিছু এক্সপেকটেশন রাখে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো বিচার বিবেচনা করে ফোর্থ ইয়ারটা সম্পূর্ণ নিজের জন্য রাখবেন, আনলেস ইউ আর ডুইং সাম সর্ট অফ জব। যদি টাকা আসে তাহলে আমি বলবো ভাই কোনো কোনো সময় বসে থাকার দরকার নাই, ঠিক আছে? কিন্তু যদি আপনার টাকা না আসে তাহলে তখন হচ্ছে গিয়ে ওই যে ভলেন্টিয়ারি ওয়ার্ক, ইন্টার্নশিপ, ওগুলোর কথা ভুলে যান। ওইটা সময় না, ওগুলো ওগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে করার সময়, ওগুলো করার সময় ফোর্থ ইয়ারে না। হ্যাঁ, তো এটা করবেন, তখন পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিবেন। এর পাশাপাশি আপনি যেটা করবেন, যদি ধরেন বাহিরে যান বা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লাইডে ভর্তি হবেন, এটা নিয়ে আপনার প্ল্যানিং চলতে থাকবে, ঠিক আছে? আহ একটা ফেমাস কোট আছে যে ইমাজিনেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সাকসেস, কিন্তু আমি সেটা বলি না। আমি আমার হিসাবে প্ল্যানিং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সাকসেস। হ্যাঁ, আপনি ফেল হতে পারেন আপনার প্ল্যানিং, কিন্তু কথা হচ্ছে যে আপনি তখন আরেকটা আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আপনি গেইন করতে পারবেন। হ্যাঁ, তো আমি সেটা বলবো যে আপনি এই জিনিসটা ট্রাই করবেন। করতে থাকাকালীন আপনার প্ল্যানিং সর্ট আউট হতে হবে। হ্যাঁ, তো এই তো মোটামুটি। আর রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে, যত ভালো রেজাল্ট করবেন তত ভালো। যাকে মানুষ বলে রেজাল্ট ম্যাটার করে না, ইমোশনাল কথাবার্তা ওগুলো হচ্ছে গিয়ে অবশ্যই ম্যাটার করে না,
যদি না আপনি মনে করেন যে 3 হলে আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন, ওখানে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যদি বাহিরের চিন্তা ভাবনা থাকে, যত ভালো আপনার জন্য তত ভালো। ঠিক আছে? তো আমার যে কোয়েশ্চেন গুলো ছিল, সবার আগে হচ্ছে গিয়ে ইংলিশে পড়াশোনাটা কতটুকু জরুরি, তো সেটা আমি অ্যাড্রেস করেছি। তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে কি করব সেটা আমি অ্যাড্রেস করেছি। তারপর হচ্ছে গিয়ে আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে গিয়ে আমাদের পড়াশোনার মানে এক্সট্রা কারিকুলার কি কি করব, সেটা আমি অ্যাড্রেস করেছি। তারপর হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল হয়তো বা আমাদের এর পাশাপাশি, আমাদের সাইকোলজি পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার পাশাপাশি নিজের প্রিপারেশন কিভাবে নিব সেটা আমি অ্যাড্রেস করিনি, সো সেটা আমি এখন অ্যাড্রেস করব। যেহেতু বাহিরের জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে, তো আমি বাহিরের ব্যাপারটা বলবো। সবার আগে হচ্ছে গিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন। বাহিরে যে আপনি কোন কান্ট্রিতে যাবেন, এটা বাহিরে কোন কান্ট্রিতে যাবেন এটার সাথে হচ্ছে গিয়ে আপনার ফিনান্সিয়াল ইস্যুটা সব থেকে বেশি বেশি হচ্ছে গিয়ে ম্যাটার করে। যে যাই বলুক, মানুষ আমাদের বাংলাদেশে একটা দেখা যাচ্ছে যে কোচিং পদ্ধতি প্রচলিত থাকে, সেটার জন্য সবাই বলে হচ্ছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন রয়েছে, আমরা কি কোয়েশ্চেনটা নিব? একজন হাত তুলেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই, যে হ্যান্ড রেজ করেছেন আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন।
আমার ল্যাবে যেই ডাটা আছে বা যাই আছে এই জিনিসগুলো তাকে আমি দিয়ে করাইতে পারবো। এটা হচ্ছে যে আর এর ক্ষেত্রে, আর এ আপনার যেইটা হয়। আর যদি টি এর ক্ষেত্রে যান তাহলে আপনার আমি বলবো আইএলটিএস টাইলস দেন, স্পিকিং তারপর রাইটিং এগুলাতে 7 এর নিচে যাতে না থাকে, কারণ এগুলোতে আপনার এই স্কিল গুলো দরকার পড়ে প্রচুর, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করবেন। আর মেল যেভাবে করবেন, মেইলের ফরম্যাট হচ্ছে কি আপনার এপিএ ওয়েবসাইটে গেলে আপনি প্রফেসরদের মেলের একটা ফরম্যাট পাবেন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সেক্টর, যেমন আমার নিউরোসাইকোলজি হচ্ছে কি আমার স্পেশালিটি, আমার এই সেক্টর হচ্ছে এপি এর 40th ডিভিশন, এবং এই ডিভিশনের একটা স্টুডেন্ট ফোরাম আছে। তো প্রত্যেকটা ডিভিশনের একটা স্টুডেন্ট ফোরাম থাকে, ওই ফোরাম থেকে আপনি কেউ হোক এটা নিয়ে কাজ করতে পারবেন। তাদের ওখানে সবকিছু দেওয়া থাকে, কিভাবে কিভাবে আপনি মনে করেন যে মেল করবেন, ইভেন তারা 2 দিন পর পর একটা আপনার করে, যেরকম আপনি যদি ধরেন ক্লিনিক্যাল সাইকোলজি, আই এম নট শিওর বাট এটা মেবি 9th ডিভিশন এপিএর, তাদের যে স্টুডেন্ট ফোরাম আছে তারা খুব শীঘ্রই একটা ক্যারিয়ার পাথওয়েজ নিয়ে একটা ওয়েবিনার করবে, অনলাইন সম্পূর্ণ। যদিও এটা আমাদের কালচারাল বেসড না, বাট তাদের এখান থেকে আমরা অনেকটা আইডিয়া নিতে পারি যে কিভাবে তারা এই জিনিসগুলো মানে করে থাকে, তাদের নেটওয়ার্কিং সিস্টেমটা কি, এই জিনিসগুলো। তো এভাবে আপনারা দেখতে পারেন, বসদের মেল করার ওয়ে পেয়ে যাবেন ওখানে, আর ওইটা আমি মনে করি যে একটা আইডিয়াল ফরম্যাট। ওকে, তো আমার মনে হয় এই কোয়েশ্চেনটাও অ্যান্সার হয়েছে মোটামুটি। আর আর যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তো আমি এখন যেটাতে যাব সেটা হচ্ছে কি আমাদের অ্যাব্রোড কিভাবে যাবেন বা এটার প্ল্যানিং কিভাবে করবেন। জি, কিছু বলতেছিলেন হয়তো বা, সো আমি হ্যাঁ, কোশ্চেনটা নিয়ে বল। বলতেছিলাম আপনার এই স্টুডেন্ট ফোরামের কথাটা যে বললেন, এটা মানে কোথায় পাবো? এটা কি আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পাওয়া যায় নাকি অন্য আমি আপনাকে কোথাও? বলি, আপনি এপি এর ওয়েবসাইটে যাবেন, তাদের হচ্ছে ধরেন ডিভিশন, তাদের মেবি টোটাল এখন 56টা ডিভিশন রয়েছে বা আর একটু বেশি। তো এই ডিভিশনের মধ্যে আপনি ধরেন একটা ডিভিশনে যাবেন, যেমন ধরেন আমার নিউরোসাইকোলজি 40th ডিভিশন, এটাতে ঢুকলেন। ঢোকার পরে দেখবেন প্রত্যেকটা ডিভিশনের একটা প্রি প্রফেশনাল বা স্টুডেন্ট ফোরাম থাকে, তাদের একটা স্টুডেন্ট কমিটি থাকে গভর্নিং বডির, হ্যাঁ, ওইটা আপনি ওখানে পাবেন। যদি ওই স্টুডেন্ট ফোরামের সাথে আপনি সংযুক্ত হয়ে যান, যে তাদের নিউজ লেটার আপনি সাবস্ক্রাইব করলেন, তাদের মান্থলি যে প্ল্যানিং, এই জিনিসগুলো তাদের জিনিসগুলো তারা ওখানেই করে, তাদের টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, এইসব গ্রুপ থাকে, আপনি এইসব গ্রুপে জয়েন হলেন। তাদের মান্থলি যেই প্রোগ্রামগুলো হয় তারা ওগুলো ওখানে থাকে, যেরকম কারো হচ্ছে গিয়ে বিজনেস সাইকোলজি নিয়ে হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট আছে, সে ধরেন বিজনেস সাইকোলজির ডিভিশন যেটা রয়েছে, সেই ডিভিশন থেকে তাদের যে স্টুডেন্ট ফোরাম বা প্রি প্রফেশনাল ফোরাম যেটা, ওটাকে দুইটাই সেম জিনিসই, এই ফোরামে জয়েন করেন, ওখান থেকে আপনি তাদের আপডেটস পেতে থাকবেন। এটা আপনার ফ্রি, আপনার কোনো টাকা লাগে না। যদি মেম্বার হতে চান তাহলে আপনার হয়তো বা $5 to $10 একটা অ্যামাউন্ট লাগে ইয়ারলি, বাট না হলে আপনি এই জিনিসটা নিয়ে মনে করেন যে তাদের প্রোগ্রামগুলো জানতে পারবেন এখন কি চলতেছে। ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেশের যে নলেজ গুলো আছে এগুলোর সাথে হচ্ছে গিয়ে আমরা লিটারেলি হচ্ছে গিয়ে অনেকটা মানে পিছিয়ে থাকি মোটামুটি। আমি এখানে আসার পর আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু শিখা লাগছে। যেরকম আপনারা যেটা ব্যাচেলারে ম্যাক্সিমাম পড়বেন বায়োসাইকোলজিতে, নিউরন ফায়ার করে শেষ। আর আমার এখানে এখন মনে করেন যে ব্রেনের ভেন্টিকুলার সিস্টেম থেকে শুরু করে আপনার মনে করেন যে যত ধরনের কার্ডিওভাস্কুলার মনে করেন যে আপনার কমিউনিকেশন আছে, সব পড়া লাগতেছে। তো এখন ব্যাপার হচ্ছে এটা আপনি যত আগে থেকে বহির্বিশ্বের সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন, আপনি তত আপডেটেড সাইকোলজির ফিল্ডে। বাংলাদেশে এখন যে সাইকোলজির ফিল্ডটা রয়েছে, এটা আমার যত দূরদর্শিতা যতটুকু বলে, নেক্সট 5 ইয়ার্সে এটা ড্রাস্টিকলি চেঞ্জ হবে। এখন অনেকেই মনে করেন যে 2-4টা বেসিক কাউন্সিলিং কোর্স করতেছে থেরাপিস্ট কাজ করতেছে, কিন্তু আফটার 2 মান্থ, আফটার 4 or 5 ইয়ার্স এটা এরকম থাকবে না। কারণ বহির্বিশ্ব চেঞ্জ হচ্ছে, আপনার যে কনজিউমার বা যাদের যত যেই ধরনের আপনার পেশেন্ট বা ক্লায়েন্ট যাই বলেন, তারা কিন্তু এখন অনলাইনের থ্রুতে আরো দেখা যাচ্ছে যে মোটামুটি আপডেটেড জিনিসগুলো জানতে পারতেছে। সো আপনার নিজেকেও আপডেট করতে হবে। সো সে কারণে আমি বলবো এটা আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনারা এক এক ধরনের ফোরাম বা এগুলো জয়েন করে আপনার রেসপেক্টিভ ফিল্ডের যেসব জিনিসগুলো রয়েছে বা টেকনোলজি যা রয়েছে এগুলোর সাথে আপনারা নিজেদেরকে অ্যাসোসিয়েটেড করে নেন, এটা আপনাদের জন্য ভালো হবে। জি, আশা করি আমি কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন এই তো মোটামুটি হলো। সো আমাদের তৃতীয় ভাগ প্রোগ্রামের, সো প্রথম ভাগে রিয়াল সেলফের কথা বললাম, দ্বিতীয় ভাগে আইডিয়াল সেলফের কথা বললাম, আপনাদের যা কোশ্চেন ছিল তা অ্যান্সার করলাম।
তৃতীয় নিয়ে কথা বলবো। তো অ্যাব্রোডে যাবেন, অ্যাব্রোডে যেতে হলে আপনার যে জিনিসগুলো দরকার, আপনি কি কারণে যাবেন এটা একটা বড় ফ্যাক্টর। লাইক আপনি হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ করতে যাবেন, নাকি একটা মাস্টার্স প্রোগ্রাম করতে যাবেন, বা একটা ট্রেনিং প্রোগ্রাম করতে যাবেন। এই জিনিসগুলো আপনার ভ্যারি করে যে আপনার সিভি কেমন হবে, তারপর আপনার দেখা যাচ্ছে যে প্রফেশনাল কি কি জিনিস আপনি উল্লেখ করবেন। এই জিনিসগুলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার একটা মাস্টার্স প্রোগ্রাম। এটার জন্য হচ্ছে গিয়ে কোনো রিসার্চ পেপার দরকার হয় না, কোনো কিছু দরকার হয় না, ঠিক আছে? যেমন আমি মেবি একটা কোয়েশ্চেন মিস করে গেছে যে আমার কোনো রিসার্চ পেপার নেই। আমার জাস্ট হচ্ছে গিয়ে আমি দুইটা বড় দুইটা একটা মাস্টার্স থিসিসের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, আর হচ্ছে গিয়ে একটা প্রজেক্টের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। আমার কোনো রিসার্চ পেপার নেই, আমি জাস্ট হচ্ছে গিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এই আর কি। তো এই জিনিসগুলো মোটামুটি আমি বললাম যে এই কারণে যে মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে গিয়ে আপনার সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু গেট অ্যাব্রোড। যদি আপনি অ্যাব্রোড যেতে চান, এটা আপনার জন্য সব থেকে সুন্দর এবং ভালো একটা সুযোগ। আপনি এটা যাওয়ার জন্য যে জিনিসগুলো আপনার দরকার পড়বে, সেটা হচ্ছে গিয়ে আপনার একটা কমপ্লিট সিভি। এটা হচ্ছে গিয়ে আপনার রিজন বেস ডিপেন্ড করবে। ইউরোপে হলে ইউরোপাস বেটার, আমেরিকান হলে আপনার ওয়ান পেজ সিভি। তারপর হচ্ছে কি এটা আপনার প্রোগ্রামের উপর অনেকটু ডিপেন্ড করে। প্রোগ্রাম অনুযায়ী আপনার কারিকুলাম দেখা যাচ্ছে যে মানে সিভিরও ফরম্যাট থাকে প্রোগ্রাম অনুযায়ী, যে আপনি কি কি জিনিস উল্লেখ করবেন, কি কি জিনিস করবেন না। যেমন আমি এখানে যখন অ্যাপ্লাই করি, আমাকে ম্যাক্সিমাম বলা হয়েছিল যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাড করতে। এর বাহিরে যে আমি কিছু এক্সট্রা কারিকুলার কাজ করেছিলাম, লাইক ফর হাঙ্গার ফর বাংলাদেশ, ওটার পার্লামেন্টে ছিলাম বা এসেছিলাম, এগুলো আমাকে অ্যাড করতে মানে বলা হয়নি আমার সিভিতে। এটা আপনার প্রোগ্রামের যে আউটলেট আছে ওয়েবসাইটে সেখানে পাবেন। তারপর রিকমেন্ডেশন লেটার, যেহেতু আমি ধরে নিব সবাই ঢাকা কলেজের, সো রিকমেন্ডেশন লেটার আপনারা যেভাবে অ্যাড করবেন রিকমেন্ডেশন লেটার, সেটা হচ্ছে গিয়ে কলেজের পেডে টিচারদের কাছ থেকে ওখানে রিকমেন্ডেশন লেটার নিয়ে সেন্ড করে নেবেন, বা অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনার ইমেলের থ্রুতে সেন্ড করা লাগে, সেটা টিচারের। আর যেহেতু আমাদের কোনো ইনস্টিটিউশনাল ইমেল নেই, তো আমাদের নিজেদের ইমেল দিয়েই কাজ করতে হবে, এছাড়া আমাদের কোনো ওয়ে নেই। তারপরও যদি কোনো কিছু ইমেল করা লাগে আমাদের ইনস্টিটিউশনাল ইমেল থেকে, যেহেতু আমাদের ইনস্টিটিউশন বহির্বিশ্বে এখন ঢাকা কলেজ হিসেবে না, ঢাকা ইউনিভার্সিটি হিসেবে উল্লেখিত থাকে, আপনারা 5,400 টাকা পেমেন্ট করে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার বিল্ডিং এ 329 নম্বর বিল্ডিং এ যদি চলে যান, সেখান থেকে আপনারা যে কোনো মেইলের রিপ্লাই দিতে পারবেন। কিন্তু এটা 5,400 টাকা, যেটা আমি মনে করি অনেক একজন স্টুডেন্টের জন্য, বাট এটাই ওয়ে, এটা ছাড়া কিছু করার নেই। আর আপনি যদি ওয়েস করতে চান, যেটা হচ্ছে আপনার ওয়েস হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে আমেরিকা বা কানাডার হচ্ছে কি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, এই কোয়ালিফিকেশনের সমপরিমাণ করে আর কি, যেরকম ইকুইভ্যালেন্ট আমাদের ব্যাচেলর তাদের ব্যাচেলর ইকুইভ্যালেন্ট কিনা, তারা জিনিসটা আর কি অ্যাসেস করে দেয়। তো এইসব ডকুমেন্ট করতে গেলে আপনার ইউনিভার্সিটি ইমেলের দরকার হয়, কারণ তারা ভেরিফিকেশন করে ইউনিভার্সিটি ইমেলের থ্রুতে। যাই হোক, এটা একটা ডিফারেন্ট কাহিনী। তারপর আপনার অ্যাকসেপ্টেন্স অফ পারপাস, এটা খুবই ক্রিটিক্যাল। আপনার সিজিপি যদি একটু কমও হয়, এটা যদি ভালো হয়, এটা থ্রুতে আপনি বেঁচে যেতে পারবেন অনেক জায়গায়, এটার অনেক নজির রয়েছে। তারপর অ্যাপ্লিকেশন ফর্মের ফিল আপ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, এই তো। আর আপনার যত ডকুমেন্টেশন আছে এগুলোর হচ্ছে কি আপনার কপি, আর একটা ডুয়াল কারেন্সি কার্ড ফর মেকিং পেমেন্ট। এই তো মোটামুটি এগুলো হলে আপনি দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত বাইরে যে কোনো একটা ইউনিভার্সিটিতে। আপনার রেসপেক্টিভ যেই প্রোগ্রাম রয়েছে ওই প্রোগ্রামে আপনি যেহেতু অ্যাপ্লাই করার পাশাপাশি আপনার টিচার যারা আছে তাদেরকে একটু মেল করে দেখতে পারেন যে প্রোগ্রাম কেমন হবে। স্পেশালি প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে অবশ্যই মেল করবেন, যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বা থাকে, তারা সেটা আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দেবে। আমার মনে হয় কি একজন হাত তুলেছিল, কোনো কোয়েশ্চেন রয়েছে কি এ ব্যাপারে? আচ্ছা, আবির, আপনি কি কোনো কোশ্চেন করতে চান? আপনি দয়া করে আপনার ক্যামেরাটি একটু অফ করে রাখেন। আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা, আমি একটু একদম শেষে কোশ্চেন করি, যেহেতু আর শেষের দিকে আছে আমরা। আহ, আহ, আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর যে জিনিসটা হয়, আপনাদের হচ্ছে গিয়ে মোটামুটি একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে আপনারা যেটা করতে পারেন, আমি যেটা বলবো যে ফেল্ডম্যানের যে বইটা আছে ওইটা থেকেই মোটামুটি বেসিক কোয়েশ্চেন করে, তাহামরি করে না। আমাকে যেরকম ফ্রন্টাল লোবের ফাংশনিং নিয়ে কোয়েশ্চেন করেছিল, যেটা কিভাবে ফাংশন করে। সো ইট ওয়াজ প্রিটি ইজি ব্যাক দেন, কারণ হচ্ছে গিয়ে আমি
তখন আপনাদের ইসে ঢাকা ইউনিভার্সিটিতে সদ্যমাত্র পরীক্ষা টরীক্ষা দিয়েছিলাম, এই কারণে 2-3 মাস বইটাও একটু নাড়াচাড়া করেছিলাম। তো এই কারণে ওটা আমি সাজেস্ট করি সবার জন্য, ওটা দেখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই তো মোটামুটি অ্যাপ্লিকেশন করার জন্য এগুলো আপনার দরকার পড়বে। কোয়ালিফিকেশন সাজাতে হবে, আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কি আপনার টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলোর সাথে আপনি মনে করেন যে একটু ডিসপ্যারিটি করে রাখবেন, কারণ হচ্ছে গিয়ে অনেকের আবার এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স, এগুলোর সাথে আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কি কি উপস্থাপন করতে হবে সে ব্যাপারটা সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখবেন। তো এই মোটামুটি আপনার অ্যাব্রোডের ক্ষেত্রে ভিসা প্রসেসিং এক এক কান্ট্রির জন্য এক এক রকম। সো আমি ওটাতে আর যাচ্ছি না, কারণ এটা আপনার রেসপেক্টিভ এম্বাসির উপর ডিপেন্ড করবে যে আপনার কি কি ডকুমেন্টস কি কি করতে হবে। তারপর যদি ফিনান্সিয়াল বিষয়ক যে ইস্যুটা থাকে, যে কিছু জেনারেল ইস্যু থাকে, যেমন হচ্ছে কি আপনার ডকুমেন্ট অ্যাটেস্টেশন, তারপর অনেকে বলে যে আমার বাবা মার নামের সাথে নিজের আইডেন্টি কার্ডের মিল নেই। আপনার সব ঠিক থাকলেই হয়েছে, বাবা মার এগুলোতে যদি কোনো ইস্যু থাকে ওগুলো আপনি একটা এফিডেভিট করে নিতে পারেন, এটা তেমন আহামরি ইস্যু না। হ্যাঁ, আর এর পাশাপাশি একটু জাস্ট হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন লাগবে, ব্যাংক স্টেটমেন্ট দরকার পড়বে, এগুলো আপনি সময় হলে যদি মোটামুটি অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেজ, যদি আপনি অতটুকু আগায় যেতে পারেন, বাকিটুকু এইভাবেই আস্তে আস্তে চলে আসে, এই আর কি। আর অ্যাপ্লিকেশন প্রসেসে এই তো মোটামুটি যে কোনো প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে সম্পূর্ণ প্রোগ্রামের দায়িত্ব থাকবে তাকে মেল করে নেবেন, এটা আপনার জন্য অনেকটা কাজে দিবে। সো আমি মোটামুটি এই পর্যন্তই আজকের প্রোগ্রামের আমার বক্তব্য রাখতে চাচ্ছি, কারণ ডিটেলস আলোচনা করলে অনেক আলোচনা করতে পারবো, যেহেতু কোনো স্লাইড নেই আর আমি দেখা যাচ্ছে মনোলগ বলে যাচ্ছি, তো সেটা শুনতে অনেকটা বোরিং শোনা যায়, আমার নিজেই বোর হয়ে যেতাম। তো আমি সেটা নিয়ে আর কিছু বলবো না। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিক্যালি আমি সেটাতে যেতে চাইবো। আচ্ছা, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে আপনাদের কোশ্চেন করতে পারেন। আচ্ছা আবির, আপনি কোশ্চেন করতে চেয়েছিলেন, আপনার কোশ্চেনটা এখন করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আমার নাম ওয়ালাইকুম আবির, আমি আসসালাম। সাইকোলজি ডিপার্টমেন্টেরই ওই হুম, ইমনদের সাথে। ভাই কথা আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো ভাই আমার কথা হইতেছে ভাই, আমি আর কি আমার ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক ইচ্ছা ছিল, বাট আমি এখানে আচ্ছা, আর কি ঢাকা কলেজ সাইকোলজি আমার চলে আসে। তো আমি হুম মনে হুম, করেন যে এতদিন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তাম চায়নাতে। তো ফ্যামিলি ওকে, ফিনান্সিয়াল প্রবলেমের কারণে যাওয়া হয় না, যার কারণে আমি ঢাকা কলেজ সাইকোলজিতে মানে হয়ে গেছে অটো, আমি বুঝিও নাই, সাবজেক্ট হিসাব পড়ছে। ওকে, তো ওকে, এই ডিপার্টমেন্টে পড়ার পরে দেখা গেছে স্যার ভাই মানে ডিপার্টমেন্টে তেমন কোনো প্যারা নাই, মানে আমি ক্লাস আসলাম না কেন, পড়লাম না কেন, এগুলা কেউ কিছু বলে না, মানে নিজের মন হুম মতো। হুম, তো হুম আমার ওরকম আর কি যাইতাম ঠিকই, বাট ক্লাসে ওরকম অ্যাটেনশন লাগতো না, কারণ বিষয়গুলো আমি সব বাংলা ওয়াইজ পাইতাম, তো ওই যে ম্যাথ টাইট এরকম কিছু পাইতাম না, কারণ আমার ইন্টারেস্টটা খুব কম হইতো হুম, হুম সাইকোলজি বিভাগে। হ্যাঁ, তো এবার আমার হুম, হুম এখনো মনে হয় যে সাইকোলজি জিনিসটা কি একটু আপনার বিস্তারিত, মানে একটু কথা বলে জিনিসটা সমাধান করে, মানে খাতা কলম বা কোনো ফিল্ডে কাজ করে এরকম ভাবে না, মানে ইংলিশ হুম, সেক্টর যেরকম ভাবে কাজ করে আমরা হাতে ওরকম হাতে কলমের মতো না। তো এখন সাইকোলজিতে আমি বই কিনছিও, পড়ার আচ্ছা চেষ্টা করছি, বই আচ্ছা, খুলছিও ভাই, একটু বলি ভাই। হ্যাঁ, তো তাও আমি পড়তে পারতাছি না ঠিকভাবে, তো সামনে আমার ইয়ার হুম হুম ফাইনাল। হুম, তো মোটামুটি দেখা গেছে যে মনে করেন যে ফার্স্ট ইয়ার তো শেষের দিকে চলে গেল, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, বাট আমার ইচ্ছা আছে হলো হুম স্টাডি আপনার বাইরে যাওয়ার। হুম, তো দেখা গেছে তখন আমার সিজিপিএ আইএলটিএস হুম স্কোর হুম, এগুলা মিলে যে দেশ ভালো অপরচুনিটি দিবে, আমার টাকা পয়সার সাথে মিলবে, আমি সে দেশ যাবো। বাট আগে তো কোনো সিলেক্ট করি নাই হুম, ইউরোপের কোনো একটা কান্ট্রিতে। তো হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ, গেছে যে ভাই আমার দ্বারা হুম হুম, সর্বোচ্চ গেলে সিজিপি আমি যেটা মেন করতেছি 3 আসতে পারে সর্বোচ্চ, 3 এর উপরে মনে হয় না জীবনে পসিবল, বা 3 এর কম। হুম হুম, এখন এই লো ওকে, সিজিপিএ নিয়ে যদি যাই, দেখা গেছে আফটার অল গ্রাজুয়েশন করতে গেলে কোনো ইউরোপ কান্ট্রি আমাকে রিজেক্ট করতে পারে কিনা, বা কোনো দেশ আছে কিনা যে তাহলে আমি ওই দেশটা টার্গেট অনুযায়ী আমি আগাতে থাকলাম আগে থেকে, কারণ আমি ভাই বড় স্বপ্ন দেখলে ওই স্বপ্ন পূরণ করতে পারি না, আর হতাশ হই আমি, এটাই হুম আমার হুম, কথা। আচ্ছা আচ্ছা, আহ অনেক এনথুজিয়াস্টিক কোয়েশ্চেন, ঠিক আছে। আমি সো প্রথম থেকে আপনার কোয়েশ্চেন আমি যতটুকু ধরতে পেরেছি আমি ততটুকু অনুযায়ী আপনাকে অ্যান্সার দিব। প্রথমত, ইঞ্জিনিয়ারিং আপনার প্যাশন, আপনি যেটা বলেছেন, সাইকোলজি পড়েও ইঞ্জিনিয়ারিং পসিবল। লাইক ফর ইনস্ট্যান্স, আমি একটু সময় নিব যেহেতু এটা আমার এরিয়া অফ এক্সপার্টিসের মধ্যে পড়ে। আমার এখানে যে প্রোগ্রামটা রয়েছে কগনিটিভ নিউরোসায়েন্স, আমাদের এখানে কম্পিটিশনাল ইঞ্জিনিয়ারিং করা হয়, এটা হচ্ছে মেশিন লার্নিং এর ব্যাপারে। হ্যাঁ, আমি আপনাকে জিনিসটা সোজা বাংলায় বুঝিয়ে বলতেছি কিভাবে করে। ওনাদের হচ্ছে
আমাদের ব্রেন যেভাবে কাজ করে, কগনিটিভ ফাংশন, যারা ফোর্থ ইয়ার পড়েন তারা জানবেন, জাস্ট নর্মাল আপনারা বোঝেন, ইনপুট, প্রসেসিং, আউটপুট, যেভাবে জাস্ট কম্পিউটার কাজ করে আমরা পড়ে আসছি। তো আমাদের ব্রেনেরও ফাংশন কিছুটা এরকম, কিন্তু এটা মাল্টি কম্পোনেন্সিয়াল। সো এই ধরনের কম্পোনেন্ট আমরা হচ্ছে গিয়ে আপনার মডেল করি ইউজিং পাইথন অর জাভা। এটা আমরা মডেল করি, মডেল করে আমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের একটা মেশিনের মধ্যে এটাকে ইনপুট করাই। যেরকম হচ্ছে আপনারা এমআরআই মেশিন দেখবেন, বা হচ্ছে গিয়ে আপনাদের একটা এটিএম মেশিন দেখেন, এটাও কিন্তু একটা কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা জাভা বা পাইথন ইউজ করে ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে গিয়ে আপনার কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এই ধরনের হচ্ছে গিয়ে কম্পিউটেশনাল মডেল তৈরি করি। হ্যাঁ, ওটা তৈরি করার পরে আমরা ওটা ইউজ করি এরকম ধরনের মেশিনে। তো আপনি যদি সাইকোলজি পড়ে আপনি যে না আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই বা এই করতে চাই, আপনার জন্য এটা এটা ওপেন। হ্যাঁ, সাইকোলজির সব ধরনের সেকশন রয়েছে, এটা ওপেন। দ্বিতীয়ত আপনি যে এই জিনিসটা বলেছেন যে আপনি পড়াশোনা ছেড়ে মানে ক্লাসে আসেন নাই বা বুঝছেন নাই এই জিনিসটা, তো এটা বলবো একটা জিনিস, আপনি ক্লাসে আমি বলবো যাবেন, পড়াশোনার সাথে যতটা ফ্যামিলিয়ারিটি রাখবেন তত বেটার। আর এখানে বই টই পড়ে যে আপনি মনে করেন যে পাশ করলেন, ঠিক আছে পাশ করতে পারবেন, কিন্তু আপনার যদি গ্রাফসটা না থাকে, যেটা আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট ইয়ার থেকে আপনি জিনিসটা বুঝে পড়বেন, যদি অতটুকু না থাকে আপনি কোনোভাবেই এটা নিয়ে আগাতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার ওই সেকেন্ড থার্ড ইয়ারে এসে জাস্ট গ্রাজুয়েশনটা পর্যন্তই থেমে যেতে হবে। হ্যাঁ, কারণ আপনার না হলে আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে গেলেও আপনার জিনিসটা বুঝাতে হবে ইন্টারভিউতে যে আমি এতটুকু আমি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার অ্যাবিলিটি রয়েছে। হ্যাঁ, তৃতীয়ত আপনি যেটা বলেছেন, আপনি মনে করতেন যে সাইকোলজি হচ্ছে গিয়ে মানুষ আসবে দুইটা কথা বলবো। সো আমার নিউরো সায়েন্স বা নিউরো সাইকোলজি চুজ করার রিজন এটা, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে অ্যাপ্লাইড ফিল্ডের একটা মাস্টার্স করতেছিলাম স্কুল সাইকোলজিতে। তো আমার কাছে মনে হলো এটা দেখি ভন্ডামি, জাস্ট কথাবার্তা বললে আমি কিভাবে ঠিক করবো, এটার কোনো দেখা যাচ্ছে যে সাইন্টিফিক কোনো মানে পাচ্ছি না, ভিত্তি পাচ্ছি না। আর যদি দেখা যায় কোন রিলায়েবিলিটি পাই বা টেস্ট রিলায়েবিলিটিও পাই, সেটাও হচ্ছে গিয়ে 50%, 75%। এই এগুলো দিয়ে আমি কিভাবে আগাবো? শেষ পর্যায়ে গিয়ে দেখলাম যে DSM-5, যেটা মানে এটা কি বলে সাইকোলজির কোরআন শরীফ বলে আমাদের মুসলমানদের অনুযায়ী, বা খ্রিস্টানদের জন্য সাইকোলজির বাইবেল যেটা, এরকম হচ্ছে DSM-5, এটার রিলায়েবিলিটিও দেখা যায় 53%। ঠিক আছে, তো মানে কোনো কিছুই না, এট দ্য এন্ড অফ দ্য ডে সবই ভাওতাবাজি, কিন্তু এটার সম্পূর্ণ আপনার মনে করেন যে সুযোগ আছে, ওটা অবশ্যই ভ্যালিডেট, কিন্তু এর থেকে বেস্ট সলিউশন আপনার নাই। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্যাট। ওকে, আপনার যেটা আছে সাইকোলজিতে অনেক ফিল্ড আছে, অনেক কিছু আছে। যদি ভুলে চুলে আর্কিটেকচারাল সাইকোলজি দেখেন, ঠিক আছে, গ্রিসে একটা প্রোগ্রাম আছে এটা নিয়ে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মানে কি কি দরকার পড়বে। ঠিক আছে, তো এটার অনেক অপশন রয়েছে। আর আপনার সর্বশেষ কোশ্চেন, চতুর্থত বা ফোর্থ, সেটা হচ্ছে গিয়ে আপনার কোন কান্ট্রি আমি আপনার জন্য সাজেস্ট করবো, যেটা আপনার দেখা যাচ্ছে 3 CGPA 3, তারপর হচ্ছে গিয়ে আপনার এটার কি বলে কোয়ালিফিকেশন এর সাথে মিলে। ভাই এই ধরনের কোশ্চেন করেন না কাউকে, তাহলে মানে মানুষ অনেক মানে অনেক বিপদে পড়ে এই ধরনের কোশ্চেন করলে। হ্যাঁ, কারণ আমি হয়তোবা দুনিয়াতে যা আছে তার মনে করেন যে হয়তোবা মানে সাইকোলজির ব্যাপারে আমি হয়তোবা তার 10 to 15% জানি। যাদের মনে করেন যে পার্সপেক্টিভ আরো বড়, তারা আপনাকে ডিফারেন্ট জিনিস সাজেস্ট করবে, আমি আপনাকে ডিফারেন্ট জিনিস সাজেস্ট করব। ঠিক আছে, কারণ আমার ক্যাপাসিটি থেকে আরো অনেক লোক আছে যাদের ক্যাপাসিটি অনেক বড়, তারা অনেক বিষয় সম্পর্কে ধারণা রাখে, তারা আপনাকে ডিফারেন্টলি অ্যান্সার করবে। তো আমার অ্যান্সার শুনে নেন, আমি আমার কি বলে স্বল্প জ্ঞানে যতটুকু মনে করেন যে আপনাকে অ্যান্সার দিতে পারবো। যদি ভাই বেশি কষ্ট না করতে চান, ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করেন, ওখানেই মনে করেন যে দেখেন আইএলটিএস দিয়ে কষ্ট করবেন কেন। আর যদি বাহিরেই যেতে চান, ঠিক আছে, তাহলে মনে করেন যে মেডিসপে আছে। আর যদি বাহিরেই যেতে চান, সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করবো, যদি আপনি ইঞ্জিনিয়ারিং এ থাকে ইন্ডিয়াতে আইসিসিআর স্কলারশিপ ভালো অপরচুনিটি, কিন্তু ইন্ডিয়া যাবেন না আপনি, এটা আমি জানি, কারণ ইন্ডিয়া কেউই যেতে চায় না। কিন্তু যদি সাইকোলজির প্রতি প্যাশন থাকে, ওখানে এটা ভালো অপশন। আর ইউরোপে আপনার কিছু কান্ট্রি লেভেল 3-তে অ্যাকসেপ্ট করবে কিনা এটা ব্যাপার হচ্ছে, কারো ব্যাপারে কেউ বলতে পারে না কার কি হয়ে যায়। আপনাকে দেখা গেল যে আপনি ইউরোপে হয়তো না অ্যাকসেপ্টেড হতে পারেন, ইউএসএ তে হয়ে গেছেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ট্রাই আনলেস ইউ নেভার গানা নো হোয়াটস গানা হ্যাপেন টু ইউ। ঠিক আছে।
তো আমি আপনার প্রশ্নের উত্তর এই পর্যন্তই রাখবো, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আচ্ছা, আরিফুল ইসলাম সুজল, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আমার প্রশ্নটা হলো, লাইক আমরা ফরেনে মাস্টার্সের জন্য যাব অবভিয়াসলি। যাওয়ার পরে লাইক সেখানে মাস্টার্স শেষ করে জব ফ্যাসিলিটিস গুলো কেমন, বা কেমন জব পাওয়া যেতে পারে, এই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে। এটা অ্যাকচুয়ালি বাহিরে জব পাওয়াটা একটু ক্রিটিক্যাল আমার পার্সপেক্টিভে, কারণ অনেকে জব ফিল্ডে আছে, আমি যেহেতু এখন জব ফিল্ডে যাইনি, তো আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে ইজিও হতে পারে অনেকের পার্সপেক্টিভে, ব্যাপার হচ্ছে গিয়ে এখানকার জব ফিল্ডের জন্য আমার এখানকার ল্যাঙ্গুয়েজ লাগবে। আহ, আপনারা যেহেতু জানেন আমি ইতালি থাকি, আমার এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইটালিয়ান। তো আমার এখানে কাজ করতে হলে ওই ল্যাঙ্গুয়েজটা দরকার, ওটা ফ্লুয়েন্সি আসতে সময় লাগে। তো ওটার উপর অনেকটা জবের ব্যাপার ডিপেন্ড করে, যেহেতু সাইকোলজি দেখা যাচ্ছে ওই রিলেটেড কাজ। আদারওয়াইজ কোনো ল্যাবে কাজ করলে করা যায়, যেটা এখন করতেছি, ঠিক আছে। সো আর যদি আপনার ইংলিশ ভালো হয় অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হন, তাহলে আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনার হয়তো বা ভালো জব পাবেন। কিন্তু এটা অবশ্যই আপনার নলেজের উপর ডিপেন্ড করবে। আর এখানকার ইউনিভার্সিটি গুলো হচ্ছে কি আপনার পড়াশোনাটা, এখানে হচ্ছে কি আমাদের দেশে পড়াশোনাটা এরকম অনেক সময়, কারণ আমিও তো পার করে এসেছি, কিছু কিছু সময় আমি বাদ দিতাম যে না ওকে আমি ইসে দেখবো, কালকে সকালে এক্সাম রাত্রে বুঝবে, এখন টেনশন নিব না, ঠিক আছে। কিন্তু এখানে এই সুযোগটা নেই, এখানে করি এই মানে কেউ যদি শুনে সে আর জীবনে মাস্টার্স করতে আসবে না। সকাল 8টা বাজে ক্লাস করতে ঢুকি, রাত্রে হচ্ছে গিয়ে আপনার 7:30 মাঝে মাঝে 8টা এরকম বাজে আমি ক্লাস থেকে বের হই। 2 ঘন্টা করে একটা ক্লাস, মাঝখানে হয়তো বা 10 মিনিটস টু 15 মিনিটস একটা ব্রেক থাকে, ঠিক আছে। এই সিচুয়েশন হচ্ছে। আবার নিউরো অ্যানাটমি ক্লাস যখন করায় তখন হচ্ছে গিয়ে এটা 3 ঘন্টার একটা লেকচার, এটার মধ্যে কোনো রসকস নাই। আপনার হচ্ছে গিয়ে আপনি জাস্ট ক্লাসে তাকায় থাকবেন, ওনারা হচ্ছে গিয়ে লাতিন ওয়ার্ড, ঠিক আছে, আপনার সেরেবুলাম থেকে শুরু করে মাস্কুলিয়াম, তারপর হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার সিস্টেমে হচ্ছে গিয়ে রফি হ্যাসম্যান, এইসব তারা বলবে আপনাকে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আপনি খালি শুনেই যাবেন, বুঝেই যাবেন। আগে পাস করেন, তারপর হচ্ছে গিয়ে আপনার কাজের অপরচুনিটি কি কি থাকবে ওটা আপনি তখন বুঝতে পারবেন। এটা আমি বলবো প্রাইমারিলি। যদি আমি আমার এখন বর্তমান আমার কি অফার আছে আমি যদি আপনাকে সেটা বলি, আমি ইন্টার্নশিপের জন্য খুঁজতেছি, ইন্টার্নশিপের কি অপরচুনিটি আছে। তো আমার সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি, ওখানে হচ্ছে কি আমার একটা ইন্টার্নশিপের অপরচুনিটি আছে, কিন্তু ওটা তারা হচ্ছে কি আমাকে শুধু অ্যাকোমোডেট করতে পারবে, আমার থাকার জায়গার জন্য যতটুকু খরচ হবে ওইটা তারা পে করবে, তার থেকে বেশি আমাকে পে করবে না। মানে ওখানে চলাফেরা বা আমার লাইফ স্টাইলের খরচ এটা সম্পূর্ণ আমার তুলতে হবে। এটা হচ্ছে কি আমার ইন্টার্নশিপ। আর আরেকটা ইন্টার্নশিপের জন্য আমি হচ্ছে গিয়ে এখন কথা বলতেছি, সেটা হচ্ছে গিয়ে ইউকে তে। ওনাদের ওখানে ইন্টার্নশিপের অপরচুনিটি হচ্ছে গিয়ে ওনারা চাচ্ছে যে আমার 86 ক্রেডিট, মানে আমার সাবজেক্টের 86 ক্রেডিট কমপ্লিট করতে। আমার এত ক্রেডিট এখনো কমপ্লিট হয় নাই, কারণ আমি জানি না কে কিভাবে, আমি পারতেছি না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কমপ্লিট করতে, কারণ পড়াশোনা স্পেশালি অনেক টাফ। কারণ এখানে আমার কোডিং ল্যাঙ্গুয়েজ করা লাগতেছে, আমার টুলস ইউজ করা লাগতেছে, যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমি কখনো এইভাবে পড়াশোনা করে আসিনি। তো এখানে আমার খাপ খাওয়াতে একটু সময় লাগতেছে। হোপফুলি পেরে যাবো যদি এখানে হয়, তাহলে ওখানে হচ্ছে গিয়ে 16 পাউন্ড পার আওয়ার হচ্ছে গিয়ে তারা পে করবে, যদি ওটা আমি সিলেক্টেড হই, এই আর কি। তো এই মোটামুটি আমার নজরে জব পার্সপেক্টিভ। এবং আফটার গ্রাজুয়েশন আমার টার্গেট হচ্ছে কি আমি পিএইচডি তে ঢুকে যাব, যদি ফান্ড পাই। আর না হলে দেখা যাচ্ছে যে কোনো ল্যাপটপে কাজ নিব, কারণ এই ছাড়া এই মুহূর্তে আমি প্র্যাকটিসে নামতে হলে আমার বাংলাদেশ ব্যাক করতে হবে, এছাড়া আমার কাছে কোনো অপশন আপাতত নেই, আনলেস আই মুভ ইনটু some country where the primary language is English. জি, আশা করি আপনি আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। জি ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ, আসলে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি। আরেকটু কষ্ট দিতে চাই। আমি হ্যাঁ বলুন। আমি আসলে আপনার থেকে জানতে চাইতেছি যে বাহিরে যে আপনি পড়াশোনা করতেছেন, মাস্টার্স কমপ্লিট করতেছেন, হুম হুম এখানে এখানের সাথে লাইক এই দেশের সাথে বাহিরের বা বাংলাদেশের ফ্যাসিলিটিস গুলোর মধ্যে ডিফারেন্স কি? বাংলাদেশেও তো অবভিয়াসলি আপনি psychology নিয়ে পড়াশোনা করেছেন।
আই এম সরি, অ্যাকচুয়ালি আমি জিনিসটা বুঝতে পারিনি যে এখানকার পড়াশোনার সাথে ওখানকার পড়াশোনার ফ্যাসিলিটির ডিফারেন্সটা কতটুকু, সেটা বলতে চাচ্ছেন? জি 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 আচ্ছা, ইট ক্যান বি এ লং অ্যান্সার। আচ্ছা, আমি শর্টকাটে বলে দিব যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে। এখানে সব থেকে হচ্ছে কি আপনার পড়াশোনার জন্য কোনো বই দরকার হয় না, ঠিক আছে? আমার এখানে মানে বইয়ের কোনো সিস্টেম নেই। বই আছে, লাইব্রেরি আছে, যেরকম আমি লাইব্রেরি থেকে একটা বই আইনা 6 মাস ধরে আটকে রাখছি, নিউরোনাট বই, ঠিক আছে? এটা মান্থলি মান্থলি জাস্ট হচ্ছে কি আমার অনলাইনে ঢুকে আমার ওইটা রিনিউ করার জন্য বাসায়ও যাওয়া লাগে না। অনলাইন বইসে আমি জাস্ট ক্লিক করি যে আমার বইটা লাগবে আরো, তারা দেয়। ইভেন আমি 3 মাসের জন্য তাদের এখান থেকে একটা ল্যাপটপ নিয়ে আসছিলাম। ল্যাপটপ ছিল হচ্ছে কি আপনার লেনোভোর ইন্টেলিভো ল্যাপটপ, আপনারা জানবেন হয়তো, বা কোরাই 9 প্রসেসর, খুব ভালো ল্যাপটপ, ঠিক আছে? আইনা ভাবছিলাম যে রেখেই দিব। ইভেন তারা ল্যাপটপও লোন দেয় আপনার যদি না থাকে, ঠিক আছে? সো এটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে এখানে যত স্টাডি ম্যাটেরিয়ালস আছে ক্লাসে, সব আপনার তাদের একটা ডেডিকেটেড অনলাইন অনলাইন সিস্টেম আছে বা সার্ভিস আছে, যেখানে আপনি যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আপনার প্রিভিয়াস ইয়ারের যত স্লাইডস, তারপর হচ্ছে কি আপনার ক্লাসে যা পড়াবে ওইটা, ক্লাস রেকর্ডিংস, সব আপনি পেয়ে যাবেন ওখানে। তারা সব আপলোড করে। ইভেন আপনার ওখানে তারা কুইজ নেয়। কুইজ নেওয়ার পাশাপাশি হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আপনার যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগে, যেরকম আপনার ধরেন আমাদের ভোক্সেল, যাই হোক, আমরা আর এর মধ্যে একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে কি আপনার এসপিএম বলি আমরা ওটাকে, ব্রেন সেগমেন্টেশনের জন্য। ওটার প্রিমিয়াম ভার্সন তারা ওটা সম্পূর্ণ থেকে নামিয়ে ওটা লিঙ্ক দিয়ে দেয় হয়, নাহলে সফটওয়্যার আপডেট দিয়ে দেয়। ইভেন আপনার মনে করেন যে আপনার যদি একবারে বেসিক নর্মাল যত ধরনের, যেমন আমরা আর যেটা ইউজ করি, আপনারা আর ইউজ করলে ম্যাক্সিমাম নামাবেন হচ্ছে গিয়ে ফ্রি সোর্স সফটওয়্যারটা, ওইটা নামাই আপনারা হচ্ছে গিয়ে কোডিং করবেন। আর আমাদের আরে হচ্ছে গিয়ে আপনারা মনে করেন যে তারা প্যাকেজিং সিস্টেম করেছে, ইউনিভার্সিটির যে সাইকোমেট্রিক গ্রুপ আছে তারা প্যাকেজিং করে ফেলছে আরকে, যেহেতু আপনারা জানেন ওটা লিনাক্সের মধ্যে একটা ওপেন সোর্স সফটওয়্যার। প্যাকেজিং এ আমাদের এখন কোডিং করতে হয় না, কারণ হচ্ছে গিয়ে যেরকম আমরা ম্যানুয়ালি ক্লিক করি অপশনে, আমাদের এখন আর ওরকম ক্লিক করে আমরা কাজ করি, আমাদের কোড লিখতে হয় না, কিছু কিছু একটা লেখা লাগে। সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানকার সিস্টেম খুব বেটার, তারা সবকিছু আপনাকে ঢেলে দিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে একটা, আপনি যদি ক্লাসে না থাকেন, ওই ঢালা জিনিসগুলোকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন আপনি সেটা জানবেন না। ইস্যু হচ্ছে ওটা, যে এটাকে আপনি কিভাবে সাজিয়ে আপনার মতো করে পড়বেন বা জিনিসটা কিভাবে সাজাবেন এটা পারবেন না। আর বাংলাদেশে আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এটার মধ্যে ডিফারেন্ট আমি যে জিনিসটা বলবো, আমাদের টিচাররা একটু লেস রেসপন্সিভ। এখানকার টিচারদের আপনি রাত 2টা বাজে ইমেল দিলেও তারা রিপ্লাই দেয়, কিছু কিছু টিচার বাদে, ঠিক আছে? এবং আমাদের টিচাররা যদি কোনো কিছু না জানে, আপনাকে আমি দেখেছি কিছু কিছু টিচার, সবাইকে বলবো না, আপনাকে মনে করেন যে এপাশ ওপাশ ঘুরিয়ে একটা অ্যান্সার দিয়ে দিবে, যেহেতু আপনি জানেন না। কিন্তু এখানকার টিচাররা যদি না জানে, তারা 2 দিন সময় নিবে, 3 দিন সময় নিবে, তারপর আপনাকে রিপ্লাই করবে যে ব্যাপারটা এরকম, বা এই জায়গায় ঘুরে দেখতে পারো। এখানকার টিচাররা অনেক ক্ষেত্রে আপনাকে জবও খুঁজে দেবে, যদি আপনার তার বিষয়ে এক্সপার্ট হন, তার যেই মানে এক্সপার্টিস রয়েছে ওই সেক্টরে। যেরকম কেউ কেউ মুভমেন্ট মুভমেন্ট নিয়ে কাজ করে, কেউ হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে কাইনেস্থেটিক জিনিস নিয়ে কাজ করে, কেউ ব্রেন স্টিমুলেশন নিয়ে কাজ করে। তো এটা আপনার এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে, আপনাকে এটা করবে, হেল্প করবে তারা। দ্বিতীয়ত হচ্ছে এখানকার পড়াশোনার জন্য সবকিছু আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে আপনার কোনো হ্যাসেল নেই, কিচ্ছু নেই। এই তো মোটামুটি অনেকটুকু ডিসপ্যারিটি আমি বলবো। জাস্ট হচ্ছে আপনাকে অ্যাটেন্টিভ হতে হবে, তাহলেই আপনারা মনে করেন যে আপনার জন্য সবকিছু কি বলেন সহজ এখানে, এই আর কি। তো আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। জি ভাইয়া ধন্যবাদ। পেয়েছি। জি ভালো আচ্ছা। থাকবেন। আর জি আর দেওয়ান স্বপ্নীল না, আপনি সম্ভবত কোশ্চেন করতে চাচ্ছিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হচ্ছে এই 2020-21 সেশনের, এবার হচ্ছে থার্ড ইয়ারে। আর ওই যে একটা ভাই হচ্ছে আচ্ছা বলছিল আচ্ছা যে ওর হচ্ছে সাইকোলজিতে কোনো ইন্টারেস্ট নাই বা ইয়া নেই, বাট আমার ওই সেম কেস, ঠিক আছে। বাট আমি ওকে। হচ্ছে ডিজাইন নিয়ে আগানোর চেষ্টা করতেছি। এখন সেই ক্ষেত্রে যদি মাস্টার্সে কি ধরেন সাবজেক্ট চেঞ্জ করে কি অ্যাব্রোডে যাওয়া পসিবল কিনা, বা এরকম আপনার কোনো আইডিয়া আছে কিনা বা নলেজে? অবশ্যই অবশ্যই পসিবল, অবশ্যই সম্ভব। আপনার যেটা করতে হবে,
হুম। আমি যেটা আপনাকে বলবো, আপনি যেটা করতে পারেন, একটা কোশ্চেন ছিল। আমি যতটুকু দেখেছি আপনি কগনিটিভ নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। তো আমরা যতটুকু মানে আমাদের স্বল্প ধারণা যতটুকু যে ধরেন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কেউ পড়েছে, সে সাইকোলজি হিসেবে প্র্যাকটিস করতেছে বা কাউন্সেলিং। তো এই যে আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়ছেন, এরপর ফিউচারে আপনি কি হিসাবে আসলে প্র্যাকটিস করবেন বা আপনার ফিউচারে একটা স্টেবল জব আসলে কি হবে? আচ্ছা, আমার প্রোগ্রামটা আপনি হয়তোবা না, ব্যাপারটা হচ্ছে আপনি হয়তোবা একটু ভালো করে দেখেননি। আমার প্রোগ্রামটার নেম হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল নিউরোসাইকোলজি। ওকে, আর এখানে দুই ধরনের জিনিসের উপর, মানে এখানের প্রোগ্রামগুলো কি অনেকটা ভার্সেটাল। যেরকম প্রোগ্রাম আছে আমাদের এখানে, সাবজেক্ট আছে টোটাল 63টা।
এর মধ্যে আপনি নিতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 28টা, ঠিক আছে। এর মধ্যে ম্যান্ডেটরি আছে হচ্ছে 7টা সাবজেক্ট, এগুলো সবার জন্য ম্যান্ডেটরি, লাইক নিউরো অ্যানাটমি এবং প্রিন্সিপালস অফ কগনিটিভ নিউরো সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এরকম কিছু সাবজেক্ট ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন এগুলো আপনার জানতেই হবে আপনি যেটাই করেন। তারপরে আপনার এক্সপার্টিস অনুযায়ী আপনি স্পেশালাইজেশন কেউ করে কম্পিটিশনাল মডেলিং এ, কেউ করে হচ্ছে কি আপনার মনে করেন যে এফএমআরআই বা কোনো দেখা নিউরো ইমেজিং টেকনিক্স এর উপর, কেউ করে হচ্ছে সোশ্যাল নিউরো সায়েন্সের উপর, কেউ এফেক্টিভ নিউরো সায়েন্স। এফেক্টিভ নিউরো সায়েন্স হচ্ছে কি আপনার নিউরাল বেসিস অফ আপনার মানে ইমোশনের ক্ষেত্রে আপনার নিউরাল বেসিস কি কি থাকে, যেরকম আপনার কোন কোন একজন কাজ করে বা কি কি আপনার নিউরন কাজ করে এটার পিছনে, বা এটার ফাংশনিং কি, এটা কেউ কেউ কগনিটিভ নিউরো সায়েন্টিস্ট হিসেবে কাজ করে, কেউ কেউ আমাদের এখানে আপনার নিউরো সার্জারি সাবজেক্ট রয়েছে, নিউরোলজি রয়েছে যেটা আমি নিচ্ছি, কেউ কেউ আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের এক্সপার্ট কি করে যায়, কেউ নিউরোলজিস্ট হয় না। চুজ করতে হবে কি, আমার ক্ষেত্রে আমি নিউরোসাইকোলজিতে কি করতেছি, মোস্টলি আপনার কগনিটিভ নিউরোসাইকোলজি, যেটা মানে কগনিটিভ ফাংশনিং এর যে ব্যাপারটা রয়েছে, যেরকম আলজাইমার বলেন বা অ্যাপাসিয়া বা আপনার অ্যাপারেক্সিয়া, এগুলো নিয়ে আমি কাজ করতেছি। মোস্ট প্রবাবলি পেডিয়াট্রিক সাইকোলজিতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কাজ করব, এই আর কি। জি, ভালো থাকবেন। যে আর কোনো কোশ্চেন রয়েছে কি? আচ্ছা, আর কেউ কি কোনো কোশ্চেন করতে চান? আচ্ছা, আমি আর কি কোশ্চেন করি। চলো, হ্যাঁ হ্যাঁ, আপনার নিউরোসায়েন্সের উপর ইন্টারেস্টটা কিভাবে আসছে, আর আমাদের কখন অ্যাপ্লাই করা উচিত? যদি আমি অনার্স শেষ করেই বাইরে পড়তে যেতে চাই, সেক্ষেত্রে কি যাওয়া পসিবল, নাকি 1 বছরের মতো গ্যাপ চাই? আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করব আমার কিভাবে ইন্টারেস্টটা আসলো। আমার সাইকোলজি আমার ফার্স্ট চয়েস ছিল না, এটা আমার ফার্স্ট চয়েস ছিল না। আমি যখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করি, তো আমার আমি তখন হচ্ছে গিয়ে আপনার স্কুল সাইকোলজিতে ভর্তি হই জাস্ট একটা রিজন, যে আমি ওখানে এনডি নিয়ে কাজ করতে পারবো, কারণ ওটা আমার কাছে মোর দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং লেগেছিল। আর আমি সাইকোলজিতে যেভাবে অনেকে বলেছে সাইকোলজিস্টের ভরসা, আমি সাইকোলজিস্টে যেমন ভরসা পাইতাম না। ব্যাপার হচ্ছে কি আপনার এগুলো যে কতটুকু আপনার মানে, আমার কথা হচ্ছে একজন আসবে, তাকে আমি কথা বলে তাকে ঠিক করবো, হ্যাঁ অবশ্যই এটার পিছিয়ে কিছু টেকনিক আছে, কিন্তু আমি ওটা পেতাম না। কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার আইকিউ অন এভারেজ 117, ওকে, মানে আমি যেটা অ্যাসেস করি এটা আমার আইকিউ। যদি আমি একজন আমার থেকে বেশি আইকিউ আছে এরকম কাউকে যদি আমি হ্যান্ডেল করতে যাই, তো সেই জায়গায় তার সাথে আমি কথাবার্তা আটকে যাব, ঠিক আছে, তার সাথে আমি কথাবার্তা আটকে যাবো। যদি আমি তার সাথে কথাবার্তা আটকে যাই, তো আমার সাইকোলজিস্টের ভিত্তি কি রইল? এটা তো দেখা যাচ্ছে যে ওই যে অনেকটা কি বলে কখনই দেখছেন তন্তমন্ত ওই যে ওঝা ঝাড়, তারপর পরাবানি এইসব। তো আমার কাছে ব্যাপারটা এরকম লাগতো আর কি। হ্যাঁ, তো আমি এই কারণে আমি ভাবলাম যে না, অ্যাটলিস্ট যদিও এখনো মানে এনডিডির কোনো মানে প্রপার রিজন বা কিছু কেউ পাই নাই খুঁজা, তারপর আমি ভাবলাম যে অ্যাটলিস্ট এটা দেখা যায়, এটার একটা মানে বেসিস আছে। তো আমি অনলি একমাত্র এটার জন্য আমি স্কুল সাইকোলজিতে ভর্তি হয়েছি, আমি অন্য স্ট্রিম গুলো ট্রাই করিনি, কারণ আমার মনে হয়েছে না ওকে এটা ভালো। আর আরেকটা রিজন, আমি একটু অলস ছিলাম, কারণ ডিএসিপি তে বা সিপি তে যদি কেউ ভর্তি হয় তাদের আরো ফার্দার স্টাডিজ করতে হয়, আর স্কুল সাইকোলজিতে ভর্তি হলে ফার্দার স্টাডিজ নেই, জাস্ট ট্রেনিং। তো সেই কারণে আমি এটা চুজ করছিলাম। আমি যখন অ্যাপ্লাই করি, এটা আমার ঢাকা কলেজের কিছু ফ্রেন্ড আছে, আমার ব্যাচের ইমন আছে, অমিত আছে, তো আমরা মানে ব্যাপার হচ্ছে কি বাইরে যাব, এটা মানে আমি একবারে ফার্স্ট ইয়ার থেকে ডিটারমেন্ট বাইরে যাব। তো সেই কারণে আমি সেকেন্ড ইয়ার থেকে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপিং ডেভেলপ করা শুরু করি। আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক কোর্স করছি, ঠিক আছে, জাস্ট হচ্ছে গিয়ে মানে একটু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এর পাশাপাশি আমার আগে থেকে ইন্টেনশন যে আমি বাইরে যাব, সবাই আগে থেকে প্ল্যান নিয়ে আগায়। যেমন আমার যে ব্যাচমেট অলরেডি পুলিশে আছে, তাদের ইন্টেনশন ছিল তারা এটা করবে।
তো এরকম অনেকের থাকে, তার ফার্স্ট ইয়ার থেকে ইন্টেনশন সে করবে, ফার্স্ট ইয়ার থেকে সেই বইটই নিয়ে দৌড়াইতো। তো আমার ফার্স্ট ইয়ার থেকে ইন্টেনশন যে বাইরে যাবো, তো এই হচ্ছে গিয়ে ইন্টেনশন ছিল বিধায় এই কাজটা করি। তো এই তো মোটামুটি। তারপর অ্যাপ্লিকেশন করেছিলাম হচ্ছে গিয়া, আমি অনেকে 2-4টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে, আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছি। সেটা হচ্ছে গিয়ে আপনার সবাই মজার ছলে করে, আমিও মজার ছলে অ্যাপ্লিকেশন করেছিলাম, যে করলে নিউরো সাইকোলজিতে। তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে এটাতে আসবে না, এটা অনেক হার্ড সাবজেক্ট, এটাতে হবে না অ্যাপ্লিকেশন করার জন্য, ক্লিনিক্যাল বা ডেভেলপমেন্টাল বা এডুকেশন সায়েন্স। আমি বলছি আমার এটাতে আসলে আসবে, না আসলে নাই। তো আমি একটাতে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করে বসেছিলাম। তো তারা ইন্টারভিউর জন্য ডাকে আমাকে। ইন্টারভিউর জন্য যখন ডাকে, তো আমার আইএলটিএস কিছু ছিল না যখন আমি ইন্টারভিউ দেই। তো ইন্টারভিউ নেওয়ার পরে তখন তারা আমাকে বলে, না ওকে, তোমার সবকিছু ঠিক আছে। তো সময় বেঁধে দিয়েছিল আমাকে, যে অফার লেটার দিলাম কিন্তু কন্ডিশনাল অফার লেটার। দিয়েছিলাম। এভাবে আমি এই যে এই প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত হই, ঠিক আছে। তো মানে এখানে আসার পরেও আমি দেখা যাচ্ছে যে 2-3 মাস খুব রিল্যাক্সে ছিলাম, পড়াশোনা আমি গায়ে লাগাইতাম না। আমি একটু আস্তে আস্তে বুঝি, যখন বুঝতে পারি আমার দেখা যাচ্ছে যে খুব, মানে তখন আমার জন্য জিনিসটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, স্পেশালি রাইট নাও। আমার এখন নিজের 2টা ল্যাব আছে, মানে 2টা ল্যাবে কাজ করতে হয়। তারপর হচ্ছে কি 6টা সাবজেক্ট, যেখানে এখানে স্টুডেন্টরা ইউজুয়ালি 4টা সাবজেক্টের বেশি নেয় না, আমি 6টা সাবজেক্ট এই সেমিস্টারে নিচ্ছি। তো এই তো এইভাবে আমি এই প্রোগ্রামে আসি। তো এটা মেবি আপনার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, সেকেন্ড কোয়েশ্চেনটা আমি স্পেশালি ধরতে পারিনি বা আমার মনে নেই, তো যদি একটু আবার বলতেন। আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আমাদের কখন অ্যাপ্লাই করা উচিত যদি অনার্স শেষ করে সাথে ওকে, সাথে চলে যেতে চাই। আমি সাজেস্ট করব আপনি আপনার 4th ইয়ার এক্সাম দেওয়া শেষ যেদিন, সেদিন থেকে আপনি শুরু করবেন। এর আগে যদি আপনার পসিবল হয় আইএলটিএস টাইলস এর ঝামেলা শেষ করে ফেলবেন। যদি আইএলটিএস তা আহামরি কিছু না, ব্যাপারটা হচ্ছে কি আমাদের দেশে একটা কোচিং ব্যবসা আছে, বুঝছেন। সে কারণে আপনাকে সব সময় বলবে আগে আইএলটিএস করেন, আইএলটিএস করে তারপর কোন জায়গায় যাবেন যান। আমার নিজের ব্যাচমেট 2 জনের আইএলটিএস করা আছে, কিন্তু তারা মনে করেন যে আপনার এই যে কাগজ সংক্রান্ত বা পেপার ডিফিকাল্টিতে আটকে আছে, ঠিক আছে। তো আমি সেই জিনিসটা বলবো যে আপনি ওই জিনিসটা একটু বুঝে নেন। আইএলটিএস আগে করবেন না পরে করবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। যদি পসিবল হয় আগে করেন, কিন্তু কথা হচ্ছে যে 4th ইয়ার যেদিন শেষ সেই দিন থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করবেন, ঠিক আছে। যে আপনি এক্সাম দিয়েছেন, এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3rd ইয়ারের 3 বছরের অনলাইন যে মার্কশিট আছে ওটা মার্জ করে আপলোড করে দেবেন, এতেই হবে। আমি এভাবেই করেছিলাম, কারণ আমি যখন অ্যাপ্লিকেশন করি আমার তখন দেখা যাচ্ছে কি মানে রেজাল্টই হয় নাই 4th ইয়ারের, ঠিক আছে। না, রেজাল্ট হয়েছিল মনে হয়, হ্যাঁ হয়েছিল। আমি তখন হচ্ছে আপনার 3 বছরেরটা মানে 4 বছরের রেজাল্টটা মার্জ করে তারপর আমি আপলোড করে দিই, ঠিক আছে, ইসের মার্কশিটের জায়গায়। তখন তারা ওটা দেখে অ্যাসেস করেছিল। ইভেন আমি তো আমার অরিজিনাল মার্কশিট টার্কশিট এগুলো কিচ্ছু কিচ্ছু মনে করেন যে নেওয়ার সময় পাইনি বাংলাদেশ থেকে। পরে দেখা যাচ্ছে যে আমি করে পরে আপলোড করি নিয়ে টিয়ে অনেক দৌড়ে আমি আমার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অনেক হ্যাসেল হয়েছে, রেজিস্টার বিল্ডিং এর অনেক দৌড়ঝাঁপ খেয়েছি আর কি এগুলোর জন্য, কারণ আমার সমাবর্তনের আগে আমার সব নেওয়া লাগছিল এই আর কি। তো এই তো, কখন অ্যাপ্লিকেশন করতে হবে আপনি বুঝতে পেরেছেন তাহলে। আর তাছাড়া আরেকটা জিনিস আছে, ইউআরজিডিএ প্রোগ্রাম নামে ইউএসএ তে একটা প্রোগ্রাম হয়, এটা টোটালি ফ্রি, এটা সেমিস্টার এক্সচেঞ্জ, যদি আপনারা চান অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। তো আশা করি আমার মনে হচ্ছে না আর কোনো কোয়েশ্চেন রয়েছে, তো আমরা কি এখানেই শেষ করতে পারি আজকের প্রোগ্রাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ আর কোশ্চেন করবে না, আমরা আজকে এখানে তাহলে সমাপ্ত করতে পারি প্রোগ্রামটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির পক্ষ থেকে যে আপনি আপনার সময়